চাচাতো ভাইয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ের আগে গর্ভবতী হলো আরজু। ইতিমধ্যে পুরো জুনায়েদ এবং জুয়াদ পরিবার এই কথা জেনে গেছে। সকলের সামনে মাথা নত করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরজু। আরজুর মা রেহানা জুবায়ের আজ পর্যন্ত মেয়ের শরীরে একটি ফুলের টোকাও লাগতে দেননি। তিনি এখন আরজুর সামনে দাঁড়িয়ে কাঁপছেন। তার চোখে জল নয়, আছে এক বুক জ্বালাময়ী শূন্যতা। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার কলিজার টুকরা মেয়েটি আজ পুরো পরিবারের সামনে এই কলঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই দেখার জন্যে কি তোকে রৌদ্রে পড়তে দেইনি? এই দিনটার জন্যে কি তোকে বুকের ভিতর আগলে বড় করেছি? আরজু বল, একবার বল এই সব মিথ্যা। আরজু কোনো জবাব দিতে পারল না। তার দু চোখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। সে আজ খুনি, নিজের মায়ের বিশ্বাসের খুনি। সে একবার আর চোখে ভাইয়ের দিকে তাকাল, যে ভাই কিনা আজ পর্যন্ত বোনের সঙ্গে উচ্চ গলায় কথা পর্যন্ত বলেনি। সে আজ আরজুর গায়ে হাত তুলেছে। সায়ের শ্বাসপ্রশ্বাস দ্রুত বইছে, কপালের রাগের শিরাগুলো ফুলে উঠেছে। এই সেই ভাই যে আরজুর সারাজীবন রাজকন্যার মতো আগলে রেখেছে। যে আরজুর সামান্য মাথা ব্যথায় অস্থির হয়ে যেত, সেই ভাই আজ রাগের মাথায় আরজুর গালে শক্ত এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। সায়র বোনের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হাতটা এখনো কাঁপছে। সে নিজের বোনকে মেরেছে। এই যন্ত্রণার চেয়ে বড় যন্ত্রণা হলো সে আজ তার বোনকে চিনতে পারছে না। হাতে সেই 5 আঙ্গুলের দাগ আরজুর ফর্সা গালে আগুনের মতো জ্বলছে, কিন্তু তার চেয়ে বেশি জ্বলছে আরজুর ভিতরটা। সকলের তীক্ষ্ণ দৃষ্টি যে আরজুর শরীরের তীরের ফলার মতো বিঁধছে। রেহানা বেগম এবার আরজুর সামনে এসে তার 2 কাঁধ ঝাঁকাতে লাগলেন। তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই? বল আরজু, কার জন্য আমাদের এই খানদানকে কলঙ্কিত করলি? কার ইশারায় তুই এই নোংরা পথে পা দিলি? নাম বল ওই জানোয়ারটার। আরজু শুধু ডুকরে কেঁদে উঠল। সে কি বলবে? তো ভালোবেসেছে, ভুল তো করেনি কোনো। আরজুর নীরবতা দেখে রেহানা বেগম দাঁতে দাঁত চেপে ফেটে পড়লেন। এখনো চুপ করে আছিস কেন? এই দেখার জন্যই কি তোকে বড় করেছিলাম? কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই বল? কার জন্য আজ আমাদের বংশের মুখে চুনকালি মাখালি? হাতের স্পর্শে সারা জীবন আরজু শুধু মমতা পেয়েছে। আজ সে হাত দুটো ঘৃণা আর আক্রোশে আরজুকে কাঁপিয়ে দিচ্ছে। আরজু ঝাপসা চোখে একবার চারপাশটা দেখে নিল। পুরো ড্রয়িং রুমে বাবা, ভাই, চাচা সবাই বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সেখানে নেই শুধু একজন, নেজির জুয়াদ, যে তাকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, যে বলেছিল সব পরিস্থিতিতে পাশে থাকবে। সে আজ এই নরক যন্ত্রণার সময় উধাও। সায়র এগিয়ে এলো। আরজুর গালে তখনও তার হাতের ছাপ স্পষ্ট হয়ে আছে। সায়র কঠোর স্বরে বলল, বল আরজু, কার নাম আড়াল করছিস? কার বাচ্চা এটা? ক্রমশ চাপের মুখে পড়ে আরজু আর নিতে পারল না। তার দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস যেন বিষ হয়ে তার ফুসফুসে প্রবেশ করছে। সে একবার শূন্য চোখে চারিপাশটা দেখল।
না, নেজির এখনো আসেনি। কেউ নেই তার হয়ে কথা বলার। অস্ফুটে ভাঙা গলায় আরজু বলে উঠল, নেজির ভাই, নেজির ভাইয়ের বাচ্চা এটা। মুহূর্তেই যেন পুরো ড্রয়িং রুমে যেন ছোটোখাটো বিস্ফোরণ হলো। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারল না আরজু বলা কথাটা। নিজের আপন চাচাতো ভাই নামে এমন কুৎসিত অপবাদ। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বাঘিনীর মতন গর্জে উঠল আরজু চাচি, অর্থাৎ নেজিরের মা, মরিয়ম জাওয়াত। তিনি আরজুর সামনে এসে সজোরে ওর গালে কষে থাপ্পড় বসিয়ে দিলেন। আরজুর মাথাটা ঘুরে উঠল, কানের পর্দা যেন ফেটে যাবে। মরিয়ম জাওয়াত চিৎকার করে উঠলেন, তোর মুখে এই কথা এলো কি করে? নিজের আপন চাচাতো ভাইয়ের নামে তুই এই অপবাদ দিচ্ছিস? যে নেজি তোকে কোলে পিঠে করে বড় করেছে, তার নামে কুৎসা রটাতে তোর জিভ ছিঁড়ে পড়ল না? পুরো পরিবার এখন আরজুর ওপর ঘৃণায় ফেটে পড়েছে। রেহেনা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিজের মেয়ের এমন ভয়ঙ্কর কথা শুনে তার কথা বলার শক্তি যেন হারিয়ে গেছে। সায়ন ক্রোধে ফেটে পড়া কণ্ঠে বলল, তুই পাগল হয়ে গেছিস আরজু? শুধু নিজেকে বাঁচাতে তুই নেজিরের মতো এক ফেরেশতার মানুষের নামে এই কথা বললি? আমার বোন যেন এত বড় নোংরা হতে পারে আমি আজ বুঝলাম। মরিয়ম জাওয়াত আরজুর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বললেন, আমার ছেলে ফেরেশতার মতো নিষ্পাপ। তুই একটা নষ্ট মেয়ে। আর কখনো আমার ছেলেকে কলঙ্কিত করতে চাইছিস? তুই নাম বল, কার সাথে মুখ কালো করেছিস? আরজু যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমি মিথ্যা বলছি না চাচি। জেরিন ভাই আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। সে আমাকে বাধ্য করেছে। বিশ্বাস করো মা, জেরিন ভাই ছাড়া আমার জীবনে আর কেউ আসেনি। আরজু মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। সায়ন তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জেরিন তার ছোটবেলার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, যাকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করে, সে জেরিন কিনা তার নিজের ছোট বোন সাথে এমন জঘন্য কাজ করতে পারে, এটা তার জন্য অবিশ্বাস। সায়র পাগলের মতো চিৎকার করে উঠল, আরজু তুই কি জানিস তুই কার নাম নিচ্ছিস? নেজির আমার বন্ধু, সে তোর চাচাতো ভাই, সে এই কাজ করতে পারে না। তুই নিজেকে বাঁচানো এখনো একজন নির্দোষের উপর দায় চাপাচ্ছিস। আরজু অবিশ্বাস্য দৃষ্টিতে ভাইকে দেখল। তার ভাই কিনা তাকে অবিশ্বাস করছে। এটা কি বাস্তব নাকি কোনো নিকৃষ্ট স্বপ্ন? সায়ের মাথা ভেতর যেন ভো ভো করছে। একদিকে তার কলিজার টুকরা বোন, আর অন্যদিকে তার প্রাণপ্রিয় বন্ধু নেজির। এই দুশ্চিন্তা আর অপমানে যেন সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে দেওয়ালে ঘুষি মারতে মারতে বলল, নেজির এমন কাজ করলে আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলব। কিন্তু আরজু তুই যদি মিথ্যা বলিস তবে আমি তোকেও ছাড়ব না।
যে মা আরজুকে ফুলের মতন আগলে রেখেছেন, তিনি এখন বাকরুদ্ধ হয়ে মেঝেতে বসে পড়েছেন। তার আদরের মেয়ে আর তার প্রাণপ্রিয় ভাতিজা এই নোংরা কাহিনী তিনি সইতে পারছেন না। এত কিছুর পরেও আরজু সোজা হয়ে দাঁড়িয়ে অসম্ভব দৃঢ় কণ্ঠে বলল, তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না করো, কিন্তু জেরিন ভাইয়াকে আসতে দাও। জেরিন ভাইয়া এলেই সে আমাদের সব বলবে। সার রক্তবর্ণ চোখে চাইল বোনের দিকে। আরজু সেদিকে মনোযোগ না দিয়ে সরাসরি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি কোনো পাপ করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। জেরিন ভাইয়া আমাকে কথা দিয়েছে সে আমাকে সম্মান দিয়ে ঘরে তুলবে। পরিস্থিতি এমন হয়ে যাবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। তিনি বিদ্রূপের স্বরে বললেন, ভালোবাসা? আমার ছেলে তোর সাথে এই নোংরামি করবে আর আমি জানবো না? সে এই বাড়িতে বড় হয়েছে, সে কোনোদিন এমন নিচু কাজ করবে না। তুই ওকে ফাঁসানোর জন্য সব নাটক করছিস। আরজু আজ চুপ থাকতে পারল না। কাঁপা কাঁপা হাতে তার ফোন বের করে সায়রের সামনে ধরল। ফোনের স্ক্রিনে নেজির আর আরজুর শয়ে শয়ে চ্যাট স্ক্রিনশট, যেখানে প্রেমের আকুতি থেকে শুরু করে সব স্বীকারোক্তি স্পষ্ট। তার সাথে আরজু বের করে আনল ডিএনএ টেস্টের রিপোর্টটা, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল নিজের আঁচলের আড়ালে। যাওয়ার পাথরের মতো দাঁড়িয়ে আছে রিপোর্ট আর স্ক্রিনশটগুলোর দিকে তাকিয়ে রইল। তার বেস্ট ফ্রেন্ড নেজির প্রতিটি কথা যেন তীরের মতো তার চোখে বিঁধছে। চোখের সেই রক্তবর্ণ এবার এক দীর্ঘশ্বাসে রূপ নিল। সায়র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রিয় বোনের দিকে তাকালো। আরজুর বিধ্বস্ত মুখ আর চোখের জল দেখে তার বুকের ভেতরটা দূরে মুছে যাচ্ছে। ধীর পায়ে আরজুর সামনে গিয়ে এসে ও মাথায় হাত রাখল। কণ্ঠে এবার গভীর কিন্তু শান্ত। আরজুর চাচা এরশাদ জাওয়াদ এবং বাবা আরহাম জুনায়েদের এতক্ষণ ঘরে এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিলেন। তারা দুজনই খানদানি মানুষ, বংশের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। কিন্তু যখন দেখলেন তাদের নিজের ছেলেরাই এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তখন আর তাদের কিছুই বলার রইল না। তারা একে অপরের দিকে তাকালেন। তারপর মাথা নিচু করে মেয়ে আর ছেলের এই সম্পর্কের পরিণতি মেনে নিলেন। সায়রের কথায় দুই বাবা নিঃশব্দে সায় দিলেন। তাদের নীরবতাই বলে দিল, পরিবারের বড়দের কাছে এখন সম্মানের চেয়ে এই অনাগত প্রাণের ভবিষ্যৎ বেশি জরুরি। কাঁদিস না দিল, ঠিক বলেছিলি। তুই বিয়ের জন্য তৈরি হ। নেজির এলে আজ তোদের বিয়ে হবে।
এই বাড়িতে আজ তোকে নজিরের বউ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মরিয়ম বেগম যদিও বিষয়টি মানতে পারছেন না, কিন্তু শাওয়ারের মুখের বিয়ের কথা শুনে তিনি আর একটা শব্দ করার সাহস পেল না। পুরো বাড়িতে এখন এক থমথমে প্রশান্তি। সবাই এখন শুধু একজনের অপেক্ষায়, নজির। রেহানা বেগম আজ যেন এক ঘরের মধ্যে আছে। যে মেয়েকে একটু আগে তিনি কলঙ্কিনী ভেবেছিলেন, তার মাথায় হাত বুলিয়ে নিজ হাতে বিয়ের সাজে সাজালেন। আরজুর চোখের কাজলটা বারবার চোখের জলে ধুয়ে যাচ্ছে, কিন্তু রেহানা বেগম পরম মমতা তা মুছে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ভুল ভুলে গিয়ে নজির হাতটা ধরিস মা, যেন অন্তত এই অনাগত সন্তানটার একটা পরিচিতি থাকে। কাজী সাহেব ড্রয়িং রুমে বসে কাগজ সই করছে। এরশাদ, জাওয়াত আর এরহাম জোনায়েদ দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে তাদের সোনা ছেলের জন্য। আরজু যখন তার মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে ধীরে পা নিচে নেমে এলো, তখন পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। আরজুর মনে হচ্ছে আজ হয়তো তার সব যন্ত্রণার অবসান হবে। ঠিক সেই মুহূর্তে সদর দরজায় ঠেলে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করল নজির। কিন্তু তাকে দেখে সবার মুখে হাসি ফোটার আগেই তার আতঙ্কে পরিণত হলো। নজির একা আসেনি, তার পাশে দাঁড়ানো এক সুন্দরী তরুণী, চারপর টকটকে লাল বেনারসি। মেয়েটির পরনে বিয়ের সাজ, জানান দিচ্ছে সে সদ্য বিবাহিত। আরজু সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ায়। তার মনে একটা আতঙ্ক জেগে ধরেছে। তাহলে কি সে ভালোবেসে ভুল করেছে? রেহানা বেগম অস্ফুট চিৎকার করে উঠলেন, নজির, এইসব কি? শাওয়ার হতবিহ্বল হয়ে নজিরের দিকে এক পা এগিয়ে এসে পাগলের মতো চিৎকার করে উঠল, নজির, আরজু তোর জন্য এখানে বিয়ের সাজে বসে আছে। ওর পেটে তোর সন্তান, আর তুই এই মেয়েটাকে নিয়ে এলি। ও কে? নজির সবার দিকে এমনভাবে তাকায় যেন সে কিছুই বুঝতে পারছে না। শাওয়ারের করা প্রশ্নের জবাবে সে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত আরো শক্ত করে আঁকড়ে ধরল। তারপর ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বলল, এইসব কি বলছিস শাওয়ার? আরজু কেন আমার জন্য বিয়ে সাজে বসে থাকবে? আর আমার বাচ্চা কেন ওর পেটে থাকবে? মাথা ঠিক আছে তোর? নজিরের কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শাওয়ার কাঁপা কাঁপা হাতে চ্যাটের স্ক্রিনশটগুলো নজিরের মুখের সামনে ধরল। নজির, এই দেখ প্রমাণ। তুই নিজে ওকে ভালোবাসার কথা বলেছিস, বিয়ের স্বপ্ন দেখিয়েছিস। এই রিপোর্ট বলছে তুই ওর বাচ্চার বাবা, আর তুই এখন অস্বীকার করছিস? নজির
একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে রিবনগুলো একটানে সরিয়ে দেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা নববধূর দিকে তাকিয়ে সে গর্বের সহিত বলে, এই হলো তোর ভাবি আরিবা, মাই ওয়াইফ অ্যান্ড অনলি লাভার মিসেস আরিবা জাওয়াদ। আমরা আজই ভালোবেসে বিয়ে করেছি। আর আরজু ও কার সাথে কি করেছে সেটা ওই জানে। নিজের নোংরামি ঢাকার জন্য শেষে আমার নামটাই ব্যবহার করলি আরজু, তোর লজ্জা হওয়া উচিত। আরজু সিঁড়ির রেলিংটা শক্ত করে ধরে পাথরের মূর্তি ন্যায় দাঁড়িয়ে রইল। তার শরীরে সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে। যে পুরুষ তাকে অন্ধকারে সুযোগ নিয়ে জড়িয়ে ধর, তার কানের কাছে ফিস ফিস করে বলত, তুমি আমার সব, সেই পুরুষটা আজ সবার সামনে তাকে রোস্টা বলে অপবাদ দিচ্ছে। আরিবার নিজের নতুন স্ত্রী এক অদ্ভুত শীতল চোখ আরজুর দিকে তাকায়। নেজির আরো বলল, সায়ন, তুই আমার বেস্টফ্রেন্ড হয়েও একটা সস্তা মেয়ের কথা বিশ্বাস করলি? যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে বিছানায় যেতে পারে, সে কার নাম বলেন তার কোনো গ্যারান্টি আছে? আমাকে ফাঁসানোর এই প্ল্যানটা বেশ ছিল আরজু, কিন্তু কাজ হলো না। তার পরনে রাজকীয় বিয়ের সাজ এখনো তার কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছে। সে টলতে টলতে গিয়ে নেজিরের শার্টের কলার দু হাতের খামচে ধরল। তার হাতের নখগুলো নেজিরের গলায় চামড়া গেঁথে যাচ্ছে, কিন্তু সেদিকে আরজুর খেয়াল নেই। আরজু আর্তনাদ করে বলতে বলতে লাগলো, সব কি বলছ নাজির ভাই? তুমি মজা করছো তো, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। এইসব মিথ্যা প্র্যাঙ্ক, তাই না বলো? তুমি আমাকে ভয় দেখাচ্ছ। জেরিন চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরজু পাগলের মতো ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, দেখো জেরিন ভাই, আমি মা হতে চলেছি। আমাদের ভালোবাসার প্রতীক পৃথিবীতে আসবে। আমাদের সেই রাতে সব কথা, সব অঙ্গীকার কি মিথ্যা ছিল? এই অবস্থায় এমন ভয়ঙ্কর মজা করো না আমার সাথে। বলো যে এই মেয়েটা কেউ না, বলো যে তুমি শুধু আমার। ড্রয়িং রুমে সবাই সম্মিলিত হয়ে দেখছে আরজুর ভেঙে পড়া। আরজুর চোখের জলে নেজিরের শার্ট ভিজে যাচ্ছে। সেই নেজিরের বুকের উপর মাথা ঠুকতে ঠুকতে বলছে, তুমি তো বলতে আমি তোমার দিল, আমি তোমার জীবন। তবে আজ কেন অন্য একটা মেয়েকে পাশে নিয়ে এসেছ? বলো নেজির ভাই, এবার বলো যে তুমি শুধু আমাকেই ভালোবাসো।
আরজুর আকুতি মাখা কথাগুলো শেষ হওয়ার আগেই নেজির ভিতরের পশুটা বের হয়ে এলো। সে সজোরে আরজু দু হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল এবং এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে দিল। আরজু টাল সামলাতে না পেরে টেবিলের উপর গিয়ে পড়ল। নেজির এবার আঙুল উঁচিয়ে সবার সামনে চিৎকার করে বলে উঠল, চুপ কর বেশ্যা! কোন জারজ সন্তান আমার মাথায় চাপাতে চাচ্ছিস? লজ্জা করে না তোর? নিজের চরিত্র ঠিক রাখতে পারিসনি, এখন আমার মতো একজন সম্মানীয় মানুষের ঘাড়ে তোর পাপের দায় চাপাতে চাচ্ছিস? ড্রয়িং রুমের বাতাস যেন বিষাক্ত হয়ে গেল। নেজিরের মা মরিয়ম জোয়ার্দ এবার ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন, যেন ছেলের এই নিষ্ঠুরতাকে তিনি সমর্থন করছেন। নেজির থামল না, সে আরো বিষ উগরে দিয়ে বলল, ভালোবাসার নাটক আর করিস না আরজু। তুই কার কার সাথে রাত কাটিয়েছিস সেটা তুই ভালো জানিস। খবরদার, আর একবার যদি আমার নাম তোর ওই নাপাক মুখে আনিস তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে কেঁদে উঠল। তার পেটের ভেতর সেই অনাগত প্রাণটা যেন এই অপমানে পুড়ে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারল না যে মানুষটা তাকে পরম মমতায় ছুঁয়ে দিত সেই আজ তাকে পুরো পরিবারের সামনে বেশ্যা বলে গালি দিল। তোদের মতো বেশ্যারা বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করে, আর যখন বিয়ে করার সময় তখন একজন ভালো ছেলে মাথায় দোষ চাপাতে পারলেই বাঁচিস তোরা। নিজের 5 বছরের ভালোবাসা নেজিরের মুখে ওহে কটু কথা শুনে প্রেমিক পুরুষের প্রতিটি শব্দ যেন জ্বলন্ত সীসার মতো তার কানে বিঁধল। এই মানুষটাকে কি আদৌ চেনে সে? যখন থেকে ভালোবাসা অর্থ বুঝেছে, চতুর্দিক থেকে অষ্টাদশী দুয়ার পর করেছে শুধু এই মানুষটাকে ভালোবেসে। এই নেজিরকে তো সে চেনেই না। এটাই তাহলে আসল নেজির জোয়ার্দ। এতদিন কি ভুল মানুষকে ভালোবেসেছিল আরজু? লোকটা থামল না, সে আরো নিষ্ঠুর গলায় বলল, তুই কতজনের সাথে রাত কাটিয়েছিলিস তোর ঠিক নেই। এখন এই জারজ সন্তানকে আমার কাঁধে চাপাতে চাচ্ছিস? নেজির কিছুক্ষণ থেমে আবার বলল, চ্যাট আর রিপোর্ট দেখাচ্ছিস? আরে আজকালকার যুগে এইগুলো তৈরি করা কোনো ব্যাপার না। তুই হয়তো তোর আসল
প্রেমিকের সাথে চ্যাট করে সেখানে আমার নাম সেভ করে রেখেছিস? তুই যে এত বড় সত্তা আর নিজ মনের সেটা আগে জানলে তোর আশেপাশেও আমি আসতাম না। নেজিরের প্রতিটি শব্দ যেন আর্যর হৃদয়পিণ্ডটাকে এফোঁট-ওফোঁট করে ফেলছে। মরিয়ম জুয়া ছেলের কথায় আরো উৎসাহিত হয়ে আরজুর দিকে তাকালেন। শুনলি তো, আমার ছেলে তোকে পছন্দ পর্যন্ত করে না। বের হ এই বাড়ি থেকে। দূর হ কুলাঙ্গার মেয়ে। তোর মতো নষ্টা মেয়ে ছায়া যেন আমার ছেলের ওপর পড়ে না। সায়র নিশ্চুপ থাকতে পারল না, গর্জে উঠল নেজিরের কলার ধরে। তুই কি বলতে চাচ্ছিস এগুলো মিথ্যে? নেজির হতবিহ্বল দৃষ্টিতে চাইল প্রাণবন্ধু ও ভাইয়ের দিকে। আহত স্বরে বলল, সায়র, তুই এই মেয়েটার জন্য আমাকে অবিশ্বাস করছিস? নেজির, তুই ভুলে যাস না ও জোনায়েদ বংশের একমাত্র মেয়ে, আমার একমাত্র বোন। এই মেয়ে না কোনো। বাহ সায়র, তুই বুঝিয়ে দিলি রক্তের আগে বন্ধুত্ব বেকার। আর্যর পৃথিবীটা যেন দুলতে লাগল। ড্রয়িং রুমের আসবাবপত্র, ঝাড়বাতি আর মানুষের এই বিষাক্ত মুখগুলো সব ঝাপসা হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠে যেন কোনো অদৃশ্য শক্তি চেপে ধরে রেখেছে। তার মনে পড়ে গেল সেই বৃষ্টি রাতে কথা, যখন এই নেজির তার হাত ধরে বলেছিল, আরজু তুমি আমার পবিত্র আমানত। আজ সেই পবিত্র আমানতকে সে সবার সামনে নর্দমার কীটের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। নেজির দীর্ঘশ্বাস ফেলে সায়নের চোখের দিকে তাকিয়ে আবার বলল, সায়ন, তুই নিজের বোনের পাপ ঢাকতে আমার মতো নির্দোষ মানুষের গায়ে হাত তুললি? যে মেয়ে বিয়ের আগে নষ্টামি করে নিজেকে সস্তা করছে, সে তো এখন নিজেকে বাঁচাতে মিথ্যে বলবেই। কিন্তু তুই তো আমাকে চিনিস সায়ন, আমাদের সেই ছোটবেলাতে বন্ধুত্ব, সেই বিশ্বাস, সব কি আজ এই একটা মেয়ের নোংরা অভিযোগ তুচ্ছ হয়ে গেল? নাজিরের প্রতিটি কথা যেন তীরের মতো সায়নের বুকে বিঁধল। মরিয়ম জোয়ার ছেলের পাশে দাঁড়িয়ে সায়নকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল, সায়ন, হাত ছাড় আমার ছেলের। ওর গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? নিজের বোন নষ্টা হয়েছে বলে আমার ফেরেশতা ছেলের
কপালে তুই অপবাদ দিবি? এই মেয়েকে তো আজই এই বাড়ি থেকে বের করা উচিত। তুই তো এই বংশের জন্য অভিশাপ। আজু মেঝেতে পড়ে থেকে বুকে কেঁদে উঠল। সে ভাবতে পারছে না যে নেজির ভাই, যাকে সে নিজের আকাশের চাঁদ ভাবত, সে আজ এমন করছে কেন? কিছু বুঝতে পারছে না আরজু। সে সায়রের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভাইয়া, বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। উনি মিথ্যা বলছেন আমাকে কষ্ট দিতে। আমি জানি এটা কোনো নাটক। আমাকে আরও আর আমার বাচ্চাকে অস্বীকার করতে পারেননি না। আরজু মেঝে থেকে এক প্রকার হামাগুড়ি দিয়ে এসে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। কান্না ভেজা শরীরটা থরথর করে কাঁপছে। নেজির এক ঝটকায় হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু আরজু আজ মরণ প্রাণে আঁকড়ে ধরেছে। আরজু ঠুকরে কেঁদে উঠে বলল, নেজিন ভাই, এই সব কেন করছো? কেন সবার সামনে এভাবে মিথ্যা বলছো? কেন এভাবে আমাকে কাঁদাচ্ছ? নেজিন ভাই, তোমার আরজু কাঁদছে, তোমার কি একটু কষ্ট হয় না? আরজুর নখগুলো নেজিনের হাতে বসে যাচ্ছে। সে বড় বড় চোখ করে নেজিনের চোখের দিকে তাকিয়ে মায়া খোঁজার অর্থহীন চেষ্টা করল। পাগলিনীর মতন বলতে লাগলো, তুমি না বলতে আমার চোখের এক ফোঁটা জল তোমার বুকের তীরের মতো বিঁধে? তবে আজ কেন আমার পুরো দুনিয়ার বিষাদ দিয়ে ভরিয়ে দিচ্ছ? আমার তো তোমারই আমানত জেরিন ভাই। আমাকে এভাবে পর করে দিও না প্লিজ। এই মিথ্যা খেলা বন্ধ করো। পুরো ড্রয়িং রুমের মানুষগুলো পাথরের মতো দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। নেজির মা মরিয়ম জোতার ঘৃণা মুখ ফিরিয়ে নিল, কিন্তু নেজিরের চোখে কোনো অনুশোচনা নেই। সেই আরজুর দিকে এমনভাবে তাকালো যেন কোনো তুচ্ছ নর্দমাকীট তার দামি পোশাককে কষ্ট করছে। তোর এই ড্রামা বন্ধ কর আরজু। তোর চোখের জল আমার কাছে বিষের মতো। যে মেয়ে নিজের পাপ ঢাকতে আমার মতো একজন মানুষের কলঙ্কিত করতে পারে, তার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। সায়র, তুই বিশ্বাস কর, এই মেয়ে পিছে ঘুরঘুর করতো, পাত্তা দিইনি, তাই এইসব নাটক করছে এখন। সায়র নির্বিকার কণ্ঠে বলল,
এখন তুই আমাকে প্রমাণ দে যে তুই নির্দোষ। যদি তুই তা না পারিস তবে তোকেই আরজুর বিয়ে করতে হবে। দরকার হলে আমি নিজের উপস্থিতিতে আবারও ডিএনএ টেস্ট করব। আমি দেখতে চাই আরজুর গর্ভের রক্ত বইছে। ঠিক আছে সায়র, তুই প্রমাণ চাস তো? আমি তোকে প্রমাণ, তবে আমাকে একটা শর্ত দে। আমাকে মাত্র 3 ঘন্টা সময় দে। এই 3 ঘন্টার মধ্যে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি তবে তুই যা ইচ্ছা করিস, আমি সব মেনে নেব। এমনকি এই নষ্টা মেয়েটাকে বিয়ে করতে বললেও আমি না করব না। নেজি একটু থামল, তারপর তার কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হলো। কিন্তু যদি আমি সত্য বলি, যদি প্রমাণ হয় যে আমি নির্দোষ, তবে তোকে আমার আর আরিবার বিয়ে ধুমধাম করে দিতে হবে। তাকে নিজের হাতে তোর এই বেস্ট ফ্রেন্ডের ভাবি করে ঘরে তুলতে হবে। রাজি? সায়র একবার বোনের দিকে তাকালো। আরজু তখন মৃত লাশের ন্যায় চেয়ে আছে, কিন্তু দৃষ্টিতে এখনো জ্বলছে আশার প্রদীপ। নেজির এই আকাশচুম্বী আত্মবিশ্বাস সায়নের দ্বিধা পড়ে যায়। সায়ন দাঁতে দাঁত চেপে বললে, ঠিক আছে নেজিন, তোকে 3 ঘন্টা সময় দিলাম। রাত 12টার মধ্যে যদি তুই প্রমাণ দিতে পারিস যে আমার বোনের এই অবস্থার পেছনে তুই নেই, তবে তোর আর আরবের বিয়ের আমি নিজে ধুমধাম করে দেব। কিন্তু মনে রাখিস, যদি প্রমাণ করতে না পারিস তবে তোর রেহাই নেই। রেহানা জুবায়ের পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। কারোর নিকট বলার মতো কিছু নেই। এরশাদ জোয়াদ মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে বললেন, প্রমাণ করো যে তুমি সত্য বলছো আর আরজু মামুনি মিথ্যা বলছে। আমরা তোমার কথা এভাবে মানতে পারবো না। যাকে তাকে তো আর বউ বানাবো না এই বাড়ির। এরহাম জোরদারও ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ নেজির বাবা, তোমাদের দুজনের কথা আলাদা হচ্ছে, এটা মজার বিষয় তো না, তাই না? নেজি সবার কথা কর্ণগ্রহণ করে একরাশ ঘৃণা আর অবজ্ঞা নিয়ে আরিবার হাত ধরে সিঁড়ির দিকে পা বাড়ালো। তখন হঠাৎ করে ড্রয়িং রুমের নিস্তব্ধতা চুরমার করে আরজু ঝড়ের বেগে গিয়ে নেজির আর আরিবার সামনে পথ আগলে দাঁড়ায়। ওর দু চোখে এখন কান্না বদলে এক অদ্ভুত জেদ ফুটে উঠেছে।
নাজির বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি চাস? পথ ছাড়। আরজু একদম সোজা হয়ে কাঁপা কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে পারবে না জেরিন ভাইয়া। আমি বেঁচে থাকতে তোমাকে কখনো অন্য কোনো নারীর নিকটে যেতে দেব না। তুমি শুধু আমার আর তোমার এই সন্তানের। তোর সাহস তো কম না। তুই আমাকে আটকানোর কে? আরিবা আমার বিবাহিতা স্ত্রী। তুই তো একটা সস্তা পরনারী ছাড়া আর কেউ নস। সরে দাঁড়া বলছি। আরজু এক চুলও নড়ল না। সে আরিবার দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়ে নাজিরকে বলল, না, আমি এসব বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো নাজির ভাই, তুমি মিথ্যা বলছো। এমন হতে পারে না। তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। আমি জানি এইসব তোমার সাজানো কোনো নাটক। আমাকে রাগানোর জন্য করছো তো? আমার ওপর রাগ করছো বলেই এই মেয়েটাকে নিয়ে এসেছো তো? আরজু একবার নিজের পাশে থাকা আরিয়ার দিকে তাকালো, যেন ওই লাল বেনারসি পরা মেয়েটা কোনো মানুষ নয়, একটা দুঃস্বপ্ন। সে আবার নাজিরের দিকে ফিরে চিৎকার করে বলল, বলো নাজির ভাই, বলো যে তুমি মিথ্যা কথা বলছো। তুমি তো বলতে আমার আরজু ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নেই। তবে কেন এই মেয়েটার হাত ধরে আছো? এই কবুল বলা, এই বিয়ে, সবই তো মিথ্যে, তাই না? তুমি শুধু আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো। প্লিজ নাজির ভাই, এবার হাসো। হেসে বলো না যে এই সব নাটক করছি। আরজুর গলার স্বর কান্নায় বুঝে এলো। সে নাজিরের বুকের ওপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমি তোমার নাটকটা বুঝে গেছি। এবার থামো নাজির ভাই, আর মেরো না আমাকে। আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বলো যে এই মেয়েটা কেউ না। নাজির যন্ত্রমানবের ন্যায় হয়ে দাঁড়িয়ে রয়। পাশে দাঁড়িয়ে থাকা আরিবা এক বিদ্রূপের হাসি দিয়ে আরজুর হাতটা নাজিরের কলার থেকে এক ঝটকায় সরিয়ে দিল। নাজির আরজুর চিবুকটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, নাটক আমি করছি না আরজু, নাটক তুই করছিস। নিজেকে সতী প্রমাণ করার জন্য। আমার ওপর যে অপবাদ তুই দিয়েছিস সেটা কোনো নাটকের চেয়েও কম নয়। আর আরিবা, ও আমার জীবনের দ্রব্য সত্য। তোর মতো একটা মিথ্যুক আর চরিত্রের ঠিক না থাকা মেয়ের জন্য আমার বিয়েটা নাটক হতে যাবে কেন? সায়র, তোর বোনকে সামলা, না হলে আমি সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। আরজুর ভীষণ কষ্ট হচ্ছে। প্রণয়ের প্রথম পুরুষ এই উপেক্ষা সহ্য করতে, তবুও সে মুচকি হেসে বাধ্যকরণ করল নিজের প্রতিটি বিষাক্ত বাক্য। আরজু সিঁড়ির
মুখটা এমনভাবে আগলে দাঁড়ালো যেন সে কোনো দুঃখের দেওয়াল। নেজির আর আরিবা 1 ইঞ্চি সামনে বাড়ার উপায় নেই। আরজুর আলুথালু চুল, ভিজে যাওয়া গলা আর আগুনের মতো জ্বলতে থাকা চোখগুলো বলে দিচ্ছে মৃত্যু ব্যতীত তাকে সরানো সম্ভব নয়। নেজির দাঁতে দাঁত চেপে আবার এগোতে চললে আরজু চিৎকার করে উঠল, না, আমি এক চুল নড়ব না। খবরদার নেজির ভাইয়া, তুমি এই মেয়ের হাত ধরে এক পাও এগোবে না। আমি এই বিয়ে, এই সম্পর্কের কিছু মানি না। যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে, যতক্ষণ না তুমি সবার সামনে সত্য স্বীকার করছো, ততক্ষণ তুমি এই মেয়ের সঙ্গে কোথাও যাবে না। নেজিরের পাশে দাঁড়িয়ে থাকা আরিবা এতক্ষণ শুধু তাচ্ছিল্যে হাসছিল, কিন্তু এবার আরজুর সরাসরি তাকে বাধা দেওয়ায় সে আর চুপ থাকতে পারল না। আরিবা অন্তর ভরা ঘৃণা দৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে প্রথমবারের মতো মুখ খুলল। ওর কণ্ঠে একদম শীতল আর বিষাক্ত। আরিবা আরজুকে এক প্রকার ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বলল, এই মেয়ে, নাটক করো না তো। অনেক সিন ক্রিয়েট করেছো, এবার সরো। নিজের পাপ ঢাকতে অন্যের স্বামীকে নিয়ে টানাহেঁচড়া করাটা তোমার স্বভাব হতে পারে। আমার ধৈর্য আর পরীক্ষা করো না। নিজের চরকায় তেল দাও গিয়ে। আরিবার এই অন্যের স্বামী শব্দটা আরজুর হৃদয় যেন আজ কাটছে। আরিবাকে কিছু বলতে যাবে তার আগেই নেজির আরিবার কাঁধে হাত রেখে আরজুকে উদ্দেশ্য করে ধমকে উঠল, শুনছিস তো, ও আমার স্ত্রী। ওর সামনে তোকে নিয়ে আমি আর একটা কটু কথা শুনতে চাই না। সায়ন, তুই কি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? তোর বোনকে এখন থেকে সরা, না হলে আমি সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে একে নিচে ফেলে দিতে বাধ্য হব। সায়ন নিচে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একদিকে বোনের এই হাহাকার, অন্যদিকে নেজিরের এই আচরণ অবস্থান। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। আরজু বাহু ধরে করুণ স্বরে বলল, আরজু চল, নিচে চল। নেজির এখন 3 ঘন্টা সময় চেয়েছে, ওকে নিতে দে। সত্যটা যদি তোর পক্ষে থাকে তবে আজ রাত 12টার পর এই মেয়ে ঘর ছেড়ে বাহিরে যাবে। কিন্তু এখন নাটক করে নিজের আর ছোট কনিষ্ঠা বোন। আরজু সায়নের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। সে অস্ফুট স্বরে বলল, এটা নাটক নয় ভাইয়া, এটা আমার ভালোবাসা। আমি জানি জেরিন ভাই রাগ করেছে এসব। আরজু তার বিয়ের লাল শাড়িটা আঁচলটা সিঁড়ির ওপর মেলে ধরল। তারপর ধপ করে আরিবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার 2 চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে মেঝেতে পড়ছে। আরজু আরিবার শাড়ির
পাটা খামচে ধরে ধরা গলায় বলতে লাগলো, বোন, তুমি তো মেয়ে, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করো না বোন। তুমি তো জানো না এই মানুষটাকে আমি আমার নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি। আমার শরীরের ভেতর আজ ওর অংশ বেড়ে উঠছে। দোহাই লাগে তোমার, আমাকে আমার ভালোবাসা ভিক্ষে দাও। আমি বাঁচব না জেরিন ভাইয়া ছাড়া, আমি মরে যাব। আরজু ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দে পুরো ড্রয়িং রুম বাতাস ভারী হয়ে এলো। রেহানা বেগম নিজের মুখ চেপে ধরে ফুঁপিয়ে উঠল। আরজু আবার বলতে লাগলো, তুমি তো সুন্দর, তোমার অনেক গতি হবে, কিন্তু আমি যে কুলহারা কলঙ্কিনী হয়ে যাব বোন। তুমি জেরিন ভাইকে ছেড়ে দাও, ওকে আমার কাছে থাকতে দাও। আমি তোমার দাসী হয়ে থাকবো সারা জীবন। তাও জেরিন ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আরিবা এক পা পিছিয়ে এলো, যেন আরজুর ছোঁয়া থেকে তার ঘৃণা হচ্ছে। সে নেজিরের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিল। তারপর আরজুর দিকে ফিরে কঠিন গলায় বলল, নিজের পাপ ঢাকতে এখন আমার পায়ে ধরে নাটক করছো, ভালোবাসা ভিক্ষা চাচ্ছ? লজ্জা করে না তোমার? অন্যের স্বামীর উপর নিজের অধিকার দাবি করতে তোমার বুক কাঁপছে না? যাও, যার সাথে রাত কাটিয়েছ তাকে গিয়ে এই ভিক্ষা দাও গো। আমার নেজিরের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন হবেও না। নেজির আর সহ্য করতে পারল না। সে আরজু হাতটা আরিবার শাড়ি থেকে এক ঝটকায় সরিয়ে দিল। তারপর আরজুর কাঁধে হাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গর্জে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার স্ত্রীর পায়ে হাত দিয়ে অপবিত্র করছিস? সায়দ, তুই কি আজ তোর এই নষ্ট বোনকে এখান থেকে সরাবি, নাকি আমি সত্যি সত্যি একে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেব? সায়ন দৌড়ে এসে আরজুকে দু হাত জড়িয়ে ধরল। আরজু তখন পাগলের মতো হাত বাড়িয়ে নেজিরকে বলছে, নেজির ভাইয়া দেখো, নেজির ভাইয়া এমন করো না। নেজির যখন আরিয়ার হাত ধরে উপরে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমের কোণে পাথরের মতো দাঁড়িয়ে থাকা এরশাদ জোয়ার্দ বাঘের মতো গর্জে উঠলেন। তার গভীর কণ্ঠস্বর পুরো বাড়ি যেন থরথর করে কেঁপে উঠল। দাঁড়াও নেজির! নেজির সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালো। পেছনে ফিরে অবাক হয়ে দেখল তার বাবাকে। এরশাদ জোয়ার্দ ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখে এখন কড়া শাসন আর বংশের মর্যাদার তেজ। তিনি নেজিরের দিকে আঙুল উঁচিয়ে বলল, কার অনুমতিতে তুমি এই অপরিচিত মেয়েটিকে নিয়ে ঘরে উঠছ? এই বাড়ির একটা নিয়ম আছে,
একটা সম্মান আছে। যতক্ষণ না তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করছো, ততক্ষণ তুমি এই মেয়ের সাথে এক ঘরে থাকতে পারবে না। আরজুকে যে অপবাদ তুমি দিয়েছ, তার ফয়সালা না হওয়া পর্যন্ত এই মেয়ে এই বাড়ির অন্দরমহলে পা রাখতে পারবে না। নেজিরের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু বাবা, ও আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করে এনেছি। এরশাদ জোয়ারদার এক চুলও নড়লেন না। তিনি আরো কঠোর গলায় বললেন, বিয়ে করেছ কি করনি সেটা পরের কথা, আগে নিজের চরিত্র পরিষ্কার করো। 3 ঘন্টা সময় তুমি চেয়েছ, সেই 3 ঘন্টা এই মেয়ের ড্রয়িং রুমে বসে থাকবে। আরজু যেমন অপমানের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তোমার এই তথাকথিত স্ত্রীকেও আজ সেইখানেই বসতে হবে। যাও, প্রমাণ নিয়ে এসো। মরিয়ম জোয়ারদার কিছু বলতে চাইলেন, কিন্তু স্বামীর রক্তচক্ষু দেখে থেমে গেলেন। আরজু ঝাপসা চোখ দেখল তার চাচাকে। নেজির দাঁতে দাঁত চেপে আরিবার হাত ছেড়ে দিল। আরিবার মুখে এখন অপমানের ছায়া। যে একটু আগেও আরজুকে তাচ্ছিল্য করছিল, সে এখন নিজের সবার সামনে লজ্জিত। নেজির এক পলক আরজুর দিকে তাকালো। সেই চোখে এখন মায়া নয়, আছে চরম প্রতিশোধের নেশা। সে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। কি প্রমাণ আনতে কে জানে। আরজু নেজিরের যাওয়ার পথে চেয়ে রইল এক দৃষ্টিতে। স্যার ধীর পায়ে এগিয়ে গিয়ে আরজুর সামনে দাঁড়াল, কিন্তু ওকে হাত ধরে তুলতে পারল না। সায়রের মনে এখন এক বিষাক্ত সন্দেহ যে বধূ এত জোর গলায় 3 ঘন্টার সময় চাইল, সে কি আসলেই নির্দোষ? তবে কি আরজু তাকে মিথ্যা বলছে? সায়র গম্ভীর গলায় বলল, রাত 12টা বাজতে আর মাত্র 180 মিনিট বাকি। এই 3 ঘন্টা তোকে আমার সামনে এই ড্রয়িং রুমে বসে থাকতে হবে আরজু। আজ হয় তুই বাঁচবি, না হয় তোকে আমি নিজের হাতে এই বংশ থেকে মুছে দেব। আরজু কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তখনও সেই দরজার দিকে, যেখান দিয়ে নেজির বেরিয়ে গেছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে, হে খোদা, আমি যদি কোনো পাপ করে থাকি তবে আমাকে এখনই তুলে নাও। এরশাদ জোয়াদের কড়া নির্দেশ সায়রকে সব কিছুটা স্বস্তি দিলেও মরিয়ম জাওয়াদ সেটা মোটেও সহ্য করতে পারল না। তিনি স্বামীর সিদ্ধান্তের উপর কথা বলার সাহস না পেলেও নিজের রং ঠিকই
দেখালেন। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে আরিবার হাতটা নরম মমতায় ধরলেন, যে হাতটা একটু আগে আরজুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। সেই হাতটা এখন আরিবার মাথায় আদুরে স্পর্শ দিচ্ছে। মরিয়ম জাওয়াদ আরজুকে এক রাশ অবজ্ঞা ছুড়ে দিয়ে আরিবার দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বললেন, এসো মা, এসো, এখানে এই সোফায় এসে বসো। এইসব কুলাঙ্গার মেয়ের কথা কান দিও না। তুমি আমার ছেলের পছন্দ, আমার ঘরের ইজ্জত। তোমার বাড়ি কোথায় মা? কোন খানদানের মেয়ে তুমি? আরিবার যেন এবার একটু সাহস ফিরে এলো। সে বিজয় হাসি হেসে মরিয়ম জাওয়াদের পাশে গিয়ে বসল। আরজু তখন সিঁড়ির নিচে মেঝেতে বসে, তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। একটু আগে যে ঘটনাকে সে নিজের ভেবেছিল, সেই ঘরে এখন অন্য এক মেয়েকে রাজকীয় আদর দেওয়া হচ্ছে। আরিবা ন্যাকামিপূর্ণ স্বরে জবাব দিল, আমার বাড়ি ঢাকা শহরে। আমার বাবা বড় ব্যবসায়ী। নেজিরের সাথে আমার অনেক দিনের পরিচিত। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আজ বিয়েটা করে নেজির আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটা যেন এভাবে আমাদের খুশিতে বাধা হয়ে দাঁড়াবে সেটা তো ভাবিনি। মরিয়ম জাওয়াদ আরিবার চিবুক ছুঁয়ে বলল, চিন্তা করো না মা, 3 ঘন্টা পার হতে দাও। নেজির প্রমাণ নিয়ে এলে এই আপদ বিদেয় হবে। তখন ধুমধাম করে তোমাকে বরণ করব। আরজু অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। যে চাচি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, আজ তিনি একজন অচেনা মেয়ের সামনে তাকে আপদ বলছে। সায়ন আর সহ্য করতে পারল না। সে গুমড়ে ওঠা গলায় বলল, চাচি, আরজু এখনো এই বাড়ির মেয়ে। নেজির প্রমাণ দেওয়ার আগ পর্যন্ত আপনি কাউকে এভাবে প্রশ্রয় দিতে পারেন না। মরিয়ম জাওয়াদ সায়নের দিকে তেড়ে এলো। তুই চুপ থাক সায়ন। নিজের মন নষ্ট হয়েছে বলে অন্যের ভালো দেখতে পারছিস না। আমার ছেলে বলেছে সে প্রমাণ দেবে। বেশ, আমার ছেলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মরিয়ম জাওয়াদ আরিবাকে রাজকীয় আদরে নিজের রুমে নিয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে যেন একটা রণক্ষেত্র পরবর্তী নিস্তব্ধতায় ডুবে গেছে। সবাই আরজু থেকে দূরে গিয়ে বসছে, যেন তার পাশে বসলে তাদের গায়ে কলঙ্ক লাগবে। আরজু একা মেঝের পড়ে দুঃখছে। ঠিক তখনই একটি হাত আরজুর চোখের সামনে গ্লাস ভর্তি পানি বাড়িয়ে ধরল। আরজু ঝাপসা চোখে মুখ তুলে চাইল। দেখল ফারাহ দাঁড়িয়ে আছে, নেজিরের একমাত্র ছোট বোন। আরজুর প্রমাণ
ফারহা জন্ম থেকেই কথা বলতে পারে না, কিন্তু তার চোখের ভাষা আরজুর কাছে সব সময় স্পষ্ট ছিল। ফারহা দু চোখ বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে। সেই আরজুর সামনে মেঝেতে বসে রইল। কাঁপা কাঁপা ইশারায় আরজুকে বোঝাতে চাইল, আমাকে মাফ করে দাও আপু। আমি জানি ভাইয়া খুব বড় অন্যায় করছে। তোর এই অবস্থার জন্য আমার ভাইয়া দায়ী, আমি সব জানি, কিন্তু আমি যেন নিরুপায়। আমার তো জবান নেই আপু। আমি চাইলেও কাউকে চিৎকার করে সত্যটা বলতে পারছি না। ফারহা শুধু মাথা নিচু করে কাঁদতে লাগল। আরজু অস্ফুট স্বরে বলল, কেন নেজির ভাই এমন করলো? কেন সে আমাদের 5 বছরের ভালোবাসাকে এভাবে নর্দমায় ছুঁড়ে দিল? আরজুর হৃদয়ে বেদনার সুর তুলছে। কাছের মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ। জীবনের এই কারাগারে আছাড় মারে সাগরের ঢেউ। চলবে গল্প শূন্যতা ছুঁয়ে পূর্ণতা। লেখিকা রোকেয়া রশিদী। আমি এই জীবনে প্রথমবার ভয়েসের ভিডিও তৈরি করছি। আপনারা যদি আমার ভয়েস পছন্দ হয়, আর কোনো দিকটা যদি আমার বলতে অসুবিধা হয়, আপনারা প্লিজ কমেন্ট করে বলে দেবেন। ধন্যবাদ।